প্রথম ক্লাসে আমরা যতদূর জেনেছিলাম, আজকে তারপর থেকে শুরু করছি। তাই প্রথমে আমরা বয়েলের সূত্র সম্পর্কে জানব। বয়েলের সূত্র, এখানে বয়েলের সূত্রে দুটো স্থির থাকতে হবে, দুটো জিনিস। একটি হলো গ্যাসের ভর, আর একটা হলো গ্যাসের উষ্ণতা। তাহলে এই দুটো জিনিস যদি স্থির থাকে, তাহলে মনে করো একটা আবদ্ধ পাত্রের কোনো গ্যাসকে রেখে তার যদি এবার উষ্ণতা এবং ভরকে যদি আমি স্থির রেখে যদি গ্যাসটার উপর যদি আমি চাপ যদি প্রয়োগ করি, তাহলে গ্যাসের উপর চাপ বৃদ্ধি করলে তখন কি হবে? আয়তন হ্রাস পাবে। তাহলে বয়েলের সূত্রে মনে রাখতে হবে, বয়েলের সূত্রে ধ্রুবক দুটি, একটা হলো গ্যাসের ভর আর একটি গ্যাসের উষ্ণতা। তাহলে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উপর যদি আমি চাপ প্রয়োগ করি, যদি চাপটা আস্তে আস্তে বাড়াতে থাকি, তাহলে তার আয়তন ধীরে ধীরে কমতে থাকবে। মানে চাপ এবং আয়তন পরস্পর ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। যখন গ্যাসের ভর এবং উষ্ণতা এই দুটো রাশি যখন স্থির থাকবে, তাহলে বয়েলের সূত্রে বয়েলের সূত্রে দুটো ধ্রুবক, একটি হলো গ্যাসের ভর আর একটি হলো গ্যাসের উষ্ণতা। তাহলে এই দুটো রাশি স্থির থাকে, তাহলে কোনো একটা আবদ্ধ পাত্রে গ্যাসকে রেখে সেই গ্যাসটাকে যদি এমন একটা স্থানে রাখা হলো যেখানে উষ্ণতাটা স্থির, উষ্ণতার কোনো পরিবর্তন হবে না, আর সেই সঙ্গে গ্যাসের ভরটাও স্থির থাকবে বা নির্দিষ্ট থাকবে। এরপর যদি এই গ্যাসটার উপর আস্তে আস্তে আমরা চাপ বাড়াতে থাকি, গ্যাসটার উপর আস্তে আস্তে প্রেসার দিতে থাকি, তাহলে কি হবে? গ্যাসটার আয়তন ধীরে ধীরে হ্রাস পেতে থাকবে। মানে চাপ এবং আয়তন পরস্পর ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে। চাপ বাড়ালে আয়তন কমে যাবে, চাপ কমালে আয়তন আস্তে আস্তে কি হবে? চাপ ধীরে ধীরে কমাতে থাকলে আয়তন আস্তে আস্তে বাড়তে থাকবে। তাহলে বয়েলের সূত্রের গাণিতিক রূপ, বয়েলের সূত্রের গাণিতিক রূপ বয়েলের সূত্রের গাণিতিক রূপ সেখানে কি হবে? ভি আর পি পরস্পর কি হবে? ভি এবং পি পরস্পর ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে। ভি এবং পি পরস্পর ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে। এবারে ভি এবং পি পরস্পর ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে যখন কি হবে? গ্যাসের ভর এবং উষ্ণতা দুটো স্থির থাকবে। এবারে ভি সমান সমান কে বাই পি। এবার পিটাকে যদি আমরা এইদিকে নিয়ে আসি, পিটা নিচে আছে, মানে ভাগ আকারে আছে, এদিকে নিয়ে আনলে কি হবে? পিভি সমান সমান কে পাবো। তাহলে এখানে আমরা লিখে দিতে পারি, যখন গ্যাসের ভর ও উষ্ণতা স্থির,
যখন গ্যাসের ভর এবং উষ্ণতা স্থির, আর এখানে কেটাকে আমরা লিখে দেব কে সমান সমান ধ্রুবক। তাহলে এটাই হচ্ছে বয়লের সূত্রের গাণিতিক রূপ, পিভি সমান সমান কে। তাহলে পিটা এদিকে এলে কি হবে, পিভি হয়ে যাচ্ছে পিভি সমান সমান কে। কে একটা ধ্রুবক। ধ্রুবক মানে পি এর একটা মান আছে, চাপের একটা মান আছে এবং আয়তনেরও একটা মান আছে। তাহলে চাপের মান এবং আয়তনের মান দুটো গুণ করলে যে সংখ্যাটা পাবো সেটাই হচ্ছে কি কে। এবার উপরটা মুছে দিচ্ছি। কোনো একটা আবদ্ধ পাত্রে গ্যাসকে রেখে সেই গ্যাসটিকে যদি এমন একটা স্থানে রাখা হয় যেখানে উষ্ণতা স্থির, গ্যাসের ভরটাও সেই পাত্রের মধ্যে গ্যাসের ভরটাও স্থির থাকবে। এবারে ওই গ্যাসটির উপর যদি আস্তে আস্তে যদি আমরা চাপ যদি ধীরে ধীরে বাড়াতে থাকি, মনে করো প্রথমে যে চাপটা দিলাম সেটা P1, তার জন্য যে আয়তন যেটা পাবো সেটা V1। তাহলে প্রথমে চাপটা P1 ছিল, আয়তন ছিল V1। এবারে তারপরে চাপটা আরো একটু বাড়িয়ে দিলাম, তাহলে চাপটা হয়ে গেল কি P2। আয়তন কিন্তু আগের থেকে আয়তন আরো কমে যাবে। চাপ যত আস্তে আস্তে বাড়তে থাকবো, তাহলে P1 এর থেকে P2 এর মান যখন আরো বেশি হয়ে যাচ্ছে, তাহলে V1 এর থেকে V2 এর মান তত V1 এর মানের থেকে V2 এর মান আরো কমে যাবে। এবার P2 এর মানের থেকে যদি P3 এর মান যদি আরো বেশি হয়ে যায়, তখন কি হয়ে যাবে, V2 থেকে V3 এর মান আস্তে আস্তে কমে যাবে। তাহলে এখানে বয়েলের সূত্রে গাণিতিক রূপ কি ছিল, পিভি সমান সমান কে। তাহলে এইরকম ভাবে যদি আমি আস্তে আস্তে যদি চাপ যদি আবার যদি বাড়াই, P4 যদি বাড়ে, তাহলে V3 থেকে V4 এর মানটা আরো কমে যাবে। এখানে মনে রাখতে হবে যে প্রত্যেকটা ক্ষেত্রে তাহলে P1 V1 সমান সমান কি হবে, P2 V2 সমান সমান P3 V3 সমান সমান P4 V4 সমান সমান ডট ডট সমান সমান কে। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে পিভি এর গুণফলটা যেখানে P2 V2 হবে, প্রত্যেকটা ক্ষেত্রে পিভি এর গুণফলটা একই হবে, সেটা সমান সমান কি কে। মানে এখানে P1 এর মানটা মানে চাপের মান যা হবে তার জন্য আয়তন যেটা পাবো, আয়তনের মান যা, এখানে P2 এর মান P1 এর থেকে বেশি। এখানে যদি P1 এর মান যদি 2 atm যদি হয়, এখানে P2 এর মান কি হবে, 3 atm হয়ে যাবে কিংবা 4 atm হবে। এখানে P3 এর মান তার থেকে আরো বেশি হয়ে যাবে। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে চাপ আর আয়তনের মান আলাদা হলেও তাদের গুণফলটা কি হবে, একই থাকবে। তাহলে এটাই মনে রাখতে হবে। এখানে বয়েলের সূত্রে কয়েকটা লেখচিত্র। প্রথম যে লেখচিত্রটা সেটা হচ্ছে পিভি লেখচিত্র, P বনাম V লেখচিত্র। তারপরে আসে 1/V বনাম P লেখচিত্র। তারপর PVP লেখচিত্র। আর শেষে যেটা PVV লেখচিত্র।
তাহলে এই চারটে লেখচিত্র, প্রত্যেকটা লেখচিত্রের গঠন এবং প্রত্যেকটা লেখচিত্রের প্রকৃতি জেনে রাখতে হবে। তাহলে প্রত্যেকটা লেখচিত্রের গঠন এবং প্রত্যেকটা লেখচিত্রের প্রকৃতি সবাইকে জেনে রাখতে হবে। তাহলে প্রথম যে লেখচিত্রটা পিভি লেখচিত্র। পিভি লেখচিত্র কিরকম হবে? পিভি লেখচিত্রে পিকে তাহলে এটা আমরা জানি, এটাকে আমরা কি বলি? এক্স অক্ষ, এটাকে বলি ওয়াই অক্ষ। তাহলে ওয়াই অক্ষ বরাবর পি কে প্রতিস্থাপন করা হবে, আর এক্স অক্ষ বরাবর ভি কে। পিভি লেখচিত্রের গঠনটা এইরকমই হবে। তাহলে পিভি লেখচিত্রের গঠনটা এইরকমই হবে। আর প্রকৃতি হবে সমপরাবৃত্ত। তাহলে পিভি লেখচিত্রের গঠনটা মনে রাখতে হবে, আর প্রকৃতিটা, গঠন এবং প্রকৃতি দুটো মনে রাখতে হবে। তাহলে প্রকৃতি হবে সমপরাবৃত্ত আর গঠনটা এরকমই হবে। এরপরে যেটা আছে, উপরেরটা মুছে দিচ্ছি। চারটে লেখচিত্র আমাদের জানতে হবে। একটা হচ্ছে পিভি লেখচিত্র, নেক্সট যেটা 1/VP লেখচিত্র। এখানে এই যে গঠন যেটা আমরা পেয়েছি, এই যে গঠনটা, তাহলে পি এর মান আছে, ভি এর মান আছে, এরকম পিভি এর মান নিয়ে এই যে গঠনটা লেখচিত্রে যদি আমরা গ্রাফ পেপারে যদি বসাই, সেখানে কিন্তু এইরকমই গঠনটা আসবে। চাপের মান আছে, আয়তনের মান আছে, এরকম চাপ এবং আয়তনের কিছু মান নিয়ে যে গ্রাফ পেপারে যদি আমরা প্রতিস্থাপন করি, তাহলে এইরকম আমরা গঠন পাবো। তাহলে গঠন আর প্রকৃতি দুটো মনে রাখতে হবে। এবার আছে 1/V বনাম পি লেখচিত্র। তাহলে এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ। 1/V কে ওয়াই অক্ষ বরাবর আর পি কে এক্স অক্ষ বরাবর প্রতিস্থাপন করা হয়। তাহলে এটা হলো 1/V বনাম পি লেখচিত্র, 1/V বনাম পি লেখচিত্রের গঠন, আর প্রকৃতি হবে মূল বিন্দুগামী সরলরেখা। মূল বিন্দুগামী সরলরেখা। তাহলে 1/V বনাম পি লেখচিত্রের গঠনটা মূল বিন্দুগামী সরলরেখা। এটা স্কেল বসিয়ে করলে আরো সোজা হবে। তাহলে 1/V বনাম পি লেখচিত্রের গঠন আর প্রকৃতি মূল বিন্দুগামী সরলরেখা। এবারে আসবো পিভি বনাম পি লেখচিত্র আর পিভি বনাম ভি লেখচিত্র।
এবার এটা পিভি বনাম পি লেখচিত্র। পিভি বনাম পি লেখচিত্রে পিভি কে y অক্ষ বরাবর আর পি কে x অক্ষ বরাবর প্রতিস্থাপন করা হয়। গঠনটা এরকম আর প্রকৃতি হবে মূল বিন্দুগামী সরলরেখা। মূল বিন্দুগামী নয়, সরি ভুল হয়ে গেল, এখানে এটা হবে পি অক্ষের সমান্তরাল সরলরেখা। তাহলে এই যে সরলরেখা যেটা পেয়েছি সেটা হবে পি অক্ষের সমান্তরাল, পি অক্ষের সমান্তরাল সরলরেখা, সমান্তরাল সরল রেখা। তাহলে পিভি বনাম পি লেখচিত্রের গঠনটা এইরকম আর প্রকৃতি হবে পি অক্ষের সমান্তরাল সরলরেখা। উপরেটা বুঝে যাচ্ছি। তাহলে এখানে পিভি বনাম পি লেখচিত্র, এখানে হবে পিভি বনাম ভি লেখচিত্র। এটা y অক্ষ, এটা x অক্ষ, পিভি, এটা হলো ভি। তাহলে এখানে প্রকৃতি হবে গঠনটা এইরকম আর প্রকৃতি হবে ভি অক্ষের, এই সরলরেখাটা ভি অক্ষের সমান্তরাল হবে। প্রকৃতি ভি অক্ষের সমান্তরাল সরলরেখা। তাহলে এই চারটে লেখচিত্র বয়েলের সূত্র থেকে মনে রাখতে হবে। তাহলে প্রথমে বয়েলের সূত্র, সেখানে বয়েলের সূত্রের গাণিতিক রূপ আর বয়েলের সূত্রের ধ্রুবক কোণগুলো, আর তারপরে এই প্রত্যেকটা লেখচিত্র চারটে লেখচিত্রের প্রত্যেকটাতে গঠন এবং প্রকৃতি দুটো মনে রাখতে হবে। তাহলে বয়েলের সূত্রে উষ্ণতা এবং গ্যাসের ভর দুটো কিন্তু স্থির থাকতে হবে, নির্দিষ্ট থাকতে হবে, বা বলতে পারি অপরিবর্তিত থাকতে হবে। তাহলে ওই দুটো রাশি যদি স্থির বা নির্দিষ্ট বা অপরিবর্তিত যদি থাকে, তাহলে একটা আবদ্ধ পাত্রে গ্যাসকে রেখে তার উপর যদি আমরা ধীরে ধীরে যদি চাপ যদি বাড়াতে থাকি, তার আয়তনটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। উষ্ণতা যখন বেড়ে যাবে কিংবা উষ্ণতা বেড়ে গেলে কিংবা মনে করো একটা বেলুনকে যদি আমরা যদি ফোলাতে থাকি, তাহলে সেখানে আয়তন বেড়ে যাচ্ছে, সেখানে কিন্তু গ্যাসের ভরটাও বেড়ে যাচ্ছে, সেখানে কিন্তু বয়েলের সূত্র প্রযোজ্য হবে না। কোন একটা বেলুনকে যদি আমরা ফুলিয়ে যদি রৌদ্রে যদি ফেলে রাখি, তাহলে তার উষ্ণতা বেড়ে যাওয়ার জন্য তার আয়তনটাও বেড়ে যায়, উষ্ণতার সাথে আয়তন সমানুপাতিক। তো সেখানে কিন্তু বয়েলের সূত্র আর প্রযোজ্য হবে না। তাহলে বয়েলের সূত্র প্রযোজ্য হতে গেলে
গ্যাসের ভর এবং উষ্ণতা দুটো স্থির থাকতে হবে। এবার তার উপর সেই আবদ্ধ পাত্রে যে গ্যাসটা থাকবে, সেই তার গ্যাসের উপর যদি আমরা আস্তে, আস্তে চাপ বাড়াতে থাকি, তাহলে তার আয়তনটা ধীরে, ধীরে কমতে থাকবে। এটাই হচ্ছে বয়েলের সূত্র। বয়েলের সূত্রের গাণিতিক রূপ PV সমান সমান K। এবারে P1 V1 সমান সমান P2 V2, মানে আবদ্ধ পাত্রে যে গ্যাসটা আছে তার উপর আমরা চাপ ধীরে, ধীরে বাড়াতে, প্রথমে যে চাপটা দিলাম সেটা P1, তারপরে পরে যে চাপটা দিচ্ছি সেটা P2, P1 এর থেকে P2 বেশি হলে, আবার P2 এর থেকে P3 বেশি হলে, আবার P3 এর থেকে বেশি P4 বেশি হলে, তাহলে সেখানে V1 পাচ্ছি, V2 পাচ্ছি, P1 এর জন্য V1 পাচ্ছি, P2 এর জন্য V2 পাচ্ছি। তাহলে V1 টা কি হবে? V1 এর থেকে V2 আরো কমে যাবে, V2 এর থেকে V3 কমে যাবে, আবার V3 এর থেকে আবার V4 কমে যাবে। কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে P1 আর মানে PV এর গুণফলটা কি হবে? সমান থাকবে। এটা মনে রাখতে হবে। এটা অঙ্কের ক্ষেত্রে ওই জায়গাটা লাগে। তারপরে এই যে লেখচিত্রগুলো, এগুলো খেয়াল রাখতে হবে। প্রত্যেকটা লেখচিত্রের গঠন এবং প্রকৃতি। এবারে যে সূত্রটা সেটি হচ্ছে চার্লসের সূত্র। বুঝে দিচ্ছি।